মায়ানমার 2টা মর্টার শেল বাংলাদেশে ফেলেছে। মায়ানমার বলে এটা ভুল করে এসে পড়েছে। আমাদের আলগা মোমেন আছে না, কখনো সে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী হয়ে যায়, কখনো সে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে যায়। সে নাকি মায়ানমারকে ডেকে উদ্বেগ জানাইছে, নিজেই বলছে, আবার পাশে থেকে ঠিক করে দেয়, না 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 প্রতিবাদ জানাইছি। আবার বলে আমি জিজ্ঞাসা করছি এইটা কি উস্কানি? তখন নাকি মায়ানমার বলছে না না ছি, এটা উস্কানি হবে কেন, এটা উপহার, দেখেন না ফেলসি বোমা কিন্তু ফুটে নাই। হ্যাঁ, মায়ানমারে ওখানে সংঘাত হচ্ছে, ইন্টারনাল সংঘাত হচ্ছে, এবং সেই সংঘাত এর ফলে আমাদের এইখানেও দুইটা বোমা পড়েছে, এবং ওরা বলেছে যে এইগুলো এস্ট্রে, হঠাৎ করে চলে, কোনো মোটিভ নাই এর পিছনে, উস্কানি আমাদের দিচ্ছে না, কিন্তু বাই মিস্টেক তারা বলেছে যে এইটা আমাদের এখানে এসে পড়ে গেছে। এবং তারা মোটামুটিভাবে আমরা আমাদের নিজেদের অবস্থান শক্ত করেছি। ওইখানে আপনারা জানেন যে বেশ সংঘাত হচ্ছে, তো তার ফলে আমাদের ভয় হলো যে এই পার্সিকিউটেড লোক যদি আবার আমার দেশে ঢুকার চেষ্টা করে। আমরা এই জন্য আমাদের যত বর্ডার গার্ড এবং অন্যান্য সিকিউরিটি অ্যাপারেট সবাইকে আমরা সতর্ক করে দিয়েছি, এবং উই আর রেডি, কেউ যাতে এখানে না আসতে পারে এর কারণে। আর আমরা আজকেও তাদের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূতকে আমরা তলব করেছিলাম, আমরা আমাদের উদ্বেগের কথা এবং আমরা তাদের প্রতিবাদ জানিয়েছি। সো উই আর অন দ্য রাইট টার্গেট অন ইট। আমরা তো ওরা বলেছে যে এটা উস্কানিমূলক, আমি জিজ্ঞেস করেছি, বলেছে মোটেই উস্কানিমূলক না, তারা মনে করে এটা স্ট্রে আছে। আপনি কিছু অ্যাড করবেন? না, ওকে। আলগা মোমেন যে একটা আস্ত বেকুব, এটা আমরা পরে দেখব। ওটা তো আমি স্টেনোগ্রাফারেরও চাকরি দিই। তো মোমেনের সেই সো কল্ড প্রতিবাদের পরে আবারও সেপ্টেম্বরের 3 তারিখে মায়ানমারের যুদ্ধ বিমান থেকে 2টা গোলা ছোড়া হয় বাংলাদেশের ভিতরে। এরপরে 2 দিন বন্ধ ছিল গোলাগুলি, তারপর আবার শুরু হয়েছে গোলাগুলি। আকাশে উঠছে হেলিকপ্টার, মর্টার শেল ছুটছে একের পর এক। সেগুলো আমাদের দিকে আসে নাই, কিন্তু যখন মর্টার শেল ছোড়ে তখন আমাদের দেশের ভিতরের ঘরগুলো কাঁপা ওঠে। সীমান্ত জুড়ে মায়ানমার বাংকার বসাইছে। সে বাংকার ফাঁকা না, সেখানে সেনাও আছে, অস্ত্রশস্ত্রও আছে, এখান থেকে গুলিও ছোড়ে। তো এটাও কি ভুল? এর আগেও যখন রোহিঙ্গারা আসছে তখন মায়ানমার আমাদের আকাশ সীমা 17 বার লঙ্ঘন করছিল, আমাদের সীমান্তের 1 মাইল ভিতরে ঢুকে অভিযান চালাইছিল। ওই সময় আমি দেশে, একটা প্রতিবাদ সভা হয়েছিল তখন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। জেনারেল ইব্রাহিম সঞ্চালনা করছিলেন, মাহমুদুর রহমান ছিলেন, আসিফ নজরুল ছিলেন, আজিজুল হক ইসলামাবাদী ছিলেন, রুমিন ফারহানা ছিলেন, আমিও বক্তব্য রাখছিলাম একটা। সেই সময় আমার বক্তব্যটা শোনেন। মায়ানমারের যে দুঃসাহস এই গণহত্যা চালানোর জন্য, সেই দুঃসাহসটার জন্ম হয়েছে আমাদের সরকারের দ্বিধা, নিশ্চুপ থাকা এবং এই বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা না নেয়ার কারণেই। সরকার যদি প্রথম থেকেই গত 8 বছরে সরকারকে কখনোই আমরা দেখিনি যে তারা একটা জোরালো কূটনৈতিক তৎপরতা নিয়েছে, শক্ত প্রতিবাদ জানিয়েছে এবং এই ব্যাপারে কোনো স্পষ্ট অবস্থান নিয়েছে, এটা না নেওয়ার কারণেই মায়ানমারের দুঃসাহস আজকে চরমে এসে ঠেকেছে। এই দুঃসাহসটা এমন জায়গায় এসেছে যে মায়ানমারের বিমান বাহিনী আমাদের আকাশ সীমা 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 17 বার লঙ্ঘন করার দুঃসাহস দেখিয়েছে এবং আমরা কিছুই বলিনি। নট অনলি দ্যাট, গত 7 তারিখে মায়ানমারের সেনাবাহিনী আমাদের সীমান্তের 1 মাইল অভ্যন্তরে ঢুকে অভিযান চালিয়েছে। তারা 0 লাইন বরাবর প্রত্যেক দিন টহল দিচ্ছে, আমরা কিছুই বলছি না। তার কারণটা হচ্ছে মায়ানমার জানে যে আমাদের দেশের সরকার, তার পিছনে জনসমর্থন নাই, জানে আমাদের দেশের সরকার জনপ্রতিনিধিত্বশীল সরকার নয়। এই সরকার একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এই কারণেই মায়ানমার এই দুর্বল অবস্থার পূর্ণ সুযোগ নিয়েছে। তো সীমান্তে এই গোলাগুলি পড়বে, মায়ানমারের ভুল কি? সেইটা কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারছে? পারে নাই। দেখেন আমাদের দেশ যারা চালায় তারা কতখানি বেকুব, তারা জানেই না যে মায়ানমার কি অপরাধ করছে। আসেন আমরা দেখি মায়ানমার কি অপরাধ করছে। মায়ানমারের মধ্যে আরাকান আর্মির সাথে মায়ানমার সেনাবাহিনীর একটা যুদ্ধ হইতেছে। একটা দেশে এই ঘটনা হইতেই পারে যে স্থানীয় বিদ্রোহীদের সাথে আমার সেনাবাহিনীকে যুদ্ধ করতে হইতেছে।
এটাও হইতে পারে যে আমাকে সীমান্ত এলাকায় অভিযান চালাইতে হইতে পারে। তাইলে মায়ানমারের তরফ থেকে করণীয় কি? মায়ানমারকে বলতে হবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে যে আমার একটা বিশেষ প্রয়োজনে সীমান্ত এলাকায় অভিযান চালাইতে হবে। এটা আন্তর্জাতিক আইন। মায়ানমার কি বাংলাদেশকে জানাইছে যে তারা অভিযান চালাইবে সীমান্তে? না, জানায় নাই। তো মোমেন আপা, আপনি তো বলেন নাই যে কেন তোমরা আমাদের বলো নাই যে তোমরা অভিযান চালাইবা সীমান্তে? তোমরা তো আইনত আমাদের জানাইতে বাধ্য, সেটা তো জানাই নাই। তার উপরে তোমরা আকাশ সীমা লঙ্ঘন করছো, একবার না কয়েকবার। তার উপরে আমার সীমানার মধ্যে গোলা ছুড়ছো, 3টা অপরাধ। আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ বলতে পারছে এটা মায়ানমারকে? পারে নাই বলতে। বাংলাদেশ এই উস্কানির বিষয়টা আন্তর্জাতিক মহলে জানাইতে পারছে? পারে নাই। কেন হাসিনা সরকার এইটার শক্ত প্রতিবাদ করতে পারতেছে না? আর কেনই বা মায়ানমার ক্রমাগত উস্কানি চালাইতেছে? এই প্রশ্নের উত্তর খোঁজা দরকার। আমাদের জানা দরকার না বাংলাদেশ কেন মিউ মিউ করতেছে? এখানে তো বাংলাদেশের কোনো দোষ নাই। সে তো আন্তর্জাতিক মহলে হাউকাও লাগাই দেবে। কেন সে সেটা করতেছে না? মায়ানমার জাউরামো করতেছে। আপনাদের মনে আছে না, চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছিল প্রোটোকল নামাই না, নিজেই ডেট ঠিক করে এক বিস্ফোরক মুহূর্তে, যখন তাইওয়ান নিয়ে একটা মারমার কাটকাট অবস্থা। আমরা কেউই জানি না আসল কারণ কি, যে তিনি কেন আসছিলেন, কি এমন মহাগুরুত্বপূর্ণ কাজ ছিল। চীন কি কোনো কারণে এটা মনে করছিল যে হাসিনা শেষ মুহূর্তে বাইকা বসতে পারে? তার টাকার দরকার আছে, ঠিক। টাকা না পাইলে বিপদে পড়বে, এটাও ঠিক। তো রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই, তাই না? তাই চীন কি একটা প্ল্যান বি রাখবে না? তো মায়ানমারের উস্কানি কি চীনের প্ল্যান বি? মায়ানমার তো চীনের পোষ্য, জানেন তো। দুনিয়াতে চীনের 2টা পোষ্য আছে, মায়ানমার আর উত্তর কোরিয়া। সীমান্তে মায়ানমার সেটা করবে না। ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র ইন্ডিয়া সফর নিয়ে বলছিল না, বর্তমান বৈশ্বিক ও ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে যে চাপ সৃষ্টি হয়েছে, সেই চাপ সামাল দেওয়া নিয়ে 2 দেশের মধ্যকার বোঝাপড়া করতে এই সফর। এইটারে বলে ত্রিশঙ্কু অবস্থা। ত্রিশঙ্কু অবস্থা কি জানেন তো? প্রাচীনকালে ইন্ডিয়া এক রাজা ছিলেন ত্রিশঙ্কু নামে, মহাপরাক্রমশালী, আমাকেও হাসিনার মতো আর কি। সে ঠিক করলো দুনিয়াতে তো রাজত্ব পাকাই আছে, এই অবস্থায় পরপারে যাই জ্যান্ত অবস্থায়। তো সে সেই সময়ের বিজ্ঞানীর হায়ার করলো যে তারে স্বর্গে পাঠাইতে পারবে। তার নাম স্যার জাফর ইকবাল। আরে দূর, কি কই। তার নাম বিশ্বমিত্র, আমাকে ঢাকার চারুকলা থেকে পাস দেওয়া বিজ্ঞানী আর কি। তো সে একটা রকেট বানায় ত্রিশঙ্কুরে পাঠানো শুরু করছে, আর ওই দিক থেকে পরপার থেকে উল্টা দিছে ঠেলা। আবার সে নিচে নামছে, আবার জাফর ইকবাল দিছে ও দূর, বিশ্বমিত্র দিছে উপরে ঠেলা, আবার উপরে গেছে, আবার দিছে উপর থেকে ঠেলা, আবার নিচে নামছে। তো শেষ পর্যন্ত এই ঠেলা ঠেলি চলতে চলতে ফয়সালা হইল যে আসমান আর জমিনের মাঝে এক জায়গায় ঝুইলা থাকবে ত্রিশঙ্কু। সবার চাওয়াই পূর্ণ হইল। তো হাসিনার হয়েছে এই ত্রিশঙ্কু দশা। তারা একবার ধাক্কা দেয় ইন্ডিয়া, আর একবার চায়না। আমরা আম জনতা পপকর্ন কেনার তো পয়সা নাই, মুড়ির টিন নিয়ে বসে খেলা দেখি বিনা পয়সায়।